বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোরেজ অফ নলেজ। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রতি 638 জন নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই চ্যানেলে আপলোড করেছি। আজকে আমরা অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবো তা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুগণ, অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে অনলাইন নিয়োগ এই পোর্টাল রয়েছে, এই পোর্টালে আপনাকে প্রবেশ করতে হবে। এই পোর্টালে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন ই রিক্রুটমেন্ট হোম পেজ। এই ই রিক্রুটমেন্ট হোম পেজ থেকে আপনাদেরকে সরাসরি বিস্তারিত দেখুন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাবেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনাদেরকে দেখাবে এবং আবেদন শুরু কত তারিখে এবং আবেদন শেষ কত তারিখে সেটি দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পদের বিপরীতে ডান পাশে অনলাইন আবেদনের জন্য লিঙ্ক রয়েছে। আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদের জন্য আপনাদেরকে সেই পদের অনলাইন আবেদনে ক্লিক করতে হবে। এখানে সর্বমোট 638টি পদের পদের সংখ্যা রয়েছে, সর্বমোট 13টি পদে। তো আমি আপনাদেরকে দেখাবো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদে 461 জন নিয়োগ প্রদান করা হবে, এই পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে অনলাইন আবেদন এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করা মাত্রই আপনারা আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ব্ল্যাঙ্ক যে ফর্ম রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। এটি আমাদেরকে মূলত পূরণ করতে হবে সঠিকভাবে এবং আমাদের ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য দিয়ে আমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি অন্যান্য চাকরির আবেদন ফর্মের মতো পূরণ করতে হবে, কিন্তু এটি একটু ডিফারেন্ট। এটি আপনাদেরকে বাংলায় পূরণ করতে হবে এবং পূরণ করার আগে অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 100 টাকা অফারের যোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালান, অর্থাৎ যে কোনো সোনালী ব্যাংকে আমাদেরকে ট্রেজারি চালান একটা মাধ্যম রয়েছে টাকার পরীক্ষার ফি বাবদ জমা দেওয়ার। সেই ট্রেজারি চালান এর মাধ্যমে আমাদেরকে 100 টাকা জমা দিয়ে আমাদেরকে চালানের মূল কপি সংরক্ষণ করতে হবে। যে মূল কপি সংরক্ষণ করে আমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর রয়েছে একটি সচল ফোন নাম্বার আমাদেরকে থাকতে হবে, এনআইডি কার্ডের নাম্বার বা জন্মনিবন্ধন নাম্বার আমাদেরকে জানতে হবে বা দিতে হবে, সদতলা রঙিন ছবি যেটা সাদা ব্যাকগ্রাউন্ড হবে এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সংরক্ষণে রাখতে হবে যেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় কাঙ্ক্ষিত জায়গায় এগুলো আপলোড করতে পারেন। কিভাবে এগুলো কাঙ্ক্ষিত সাইজে বা ফাইলে নিয়ে যাবেন আমি ভিডিওর শেষাংশে দেখাবো। তো চলুন আমরা এখন আবেদন ফর্মটা পূরণ করি। আবেদন ফর্ম পূরণের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীর নাম বাংলায়। আপনারা অবশ্যই লাল স্টার চিহ্নিত অপশনগুলো পূরণ করবেন, এগুলো বাধ্যতামূলক। এগুলো পূরণ যদি না করেন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা সঠিকভাবে সাবমিট করতে পারবেন না। তো প্রার্থীর নাম বাংলা, এখানে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেব। ইনস্ট্রাকশন রয়েছে যে আবেদনকারীর নাম বাংলা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বা জন্ম সনদ অনুযায়ী দিতে হবে, অর্থাৎ যেহেতু আমাদের বাংলা স্পেলিং সার্টিফিকেটে থাকে না সেহেতু আমাদেরকে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদেরকে এই ফিল্ডটা পূরণ করতে হবে। এরপর আছে প্রার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। এখানে বলা রয়েছে যে আবেদনকারীর নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বা সার্টিফিকেট অনুযায়ী পূরণ করতে হবে। অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী স্পেলিংটা দিয়ে দেবেন। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর। জাতীয় পরিচয়পত্র নম্বর আমরা জানি 10 ডিজিটের হয়ে থাকে বা 17 ডিজিটের হয়ে থাকে, যেটা আপনাদেরকে এখানে ইংলিশে টাইপ করতে হবে। তারা বলেছে জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে টাইপ করতে হবে। এরপর আছে জন্ম নিবন্ধন নম্বর। জন্ম নিবন্ধন নম্বর আপনাদের সঠিক জন্ম নিবন্ধন নম্বর, অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন নম্বরটা আমরা এখানে দিব। কারো যদি জন্ম নিবন্ধন নাম্বার জানা না থাকে তাহলে এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই ফিল্ডটা বাধ্যতামূলক নয়। এরপর আছে জন্ম তারিখ। জন্ম তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জন্ম তারিখ কীভাবে পূরণ করবেন তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইংলিশে পূরণ করতে হবে এবং প্রথমে বছর, তারপরে মাস, তারপরে সাল দিতে হবে। এরপর আছে বিভাগ, আপনি যে বিভাগে বসবাস করেন সেই বিভাগ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বিভাগ সিলেক্ট করলে অটোমেটিক জেলা চলে আসবে, জেলায় আপনাকে আপনার জেলাটি সিলেক্ট করে দিতে হবে। এরপর রয়েছে আপনার মাতার নাম। অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার মায়ের নাম বাংলায় লিখবেন। বাংলায় আপনারা কম্পিউটারে কিভাবে বাংলা লিখবেন সেটার জন্য আপনাকে Ctrl-Alt-V চাপতে হবে। একসঙ্গে 3টা বাটন চাপলে আপনাদের কিবোর্ড বাংলা হয়ে যাবে, আপনারা বাংলা লিখতে পারবেন, যেটাকে ইউনিকোড বলা হয়। এরপর পিতার নাম আপনাদের অবশ্যই জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের পিতার নামের বাংলাটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রী এই অপশনগুলোতে ক্লিক করবেন। আপনি যদি বিবাহিত না হন তাহলে এই অপশনে দুটির একটিতেও ক্লিক করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যদি আপনি একবার সিলেক্ট করে ফেলেন এটা আনসিলেক্ট করার কোনো অপশন নেই, আপনাকে আবার পূর্ব থেকে অ্যাপ্লিকেশন পূরণ করে আসতে হবে। তো এটি মাথায় রাখবেন, যারা বিবাহিত শুধু তারা এখানে টিক দিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ, মহিলা হয়ে থাকেন মহিলা। ফোন নাম্বার অবশ্যই সচল একটা ফোন নাম্বার দিতে হবে, 11 ডিজিটের সচল ফোন নাম্বার, যেটা আপনার রানিং ফোন নাম্বার, সেই ফোন নাম্বার আপনি এখানে ইউজ করবেন। ধর্ম অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, জাতীয়তাও অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর দেখতে পাচ্ছি আমরা ইমেল। আপনার যদি ইমেল থাকে তাহলে আপনি ইমেলটা সুন্দরভাবে আপনার সচল ইমেলটা আপনি দিবেন, অন্য কারো ইমেল আপনি ইউজ করবেন না, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। পেশা, যদি আপনার কোনো পেশা থেকে থাকে তাহলে আপনি পেশা দিবেন, নাহলে কোনো প্রয়োজন নেই।
এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা আপনাকে ম্যান্ডেটরি ফিল্ড পূরণ করতেই হবে। বর্তমান হচ্ছে বাসা ও সড়ক নাম্বার বা নাম্বার এটা স্টার চিহ্নিত, এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা বাসা বা সড়ক খুঁজে পাই না, আপনারা দেখবেন এনআইডি কার্ডের পিছনে অবশ্যই বাসা বা সড়কে কোনো একটা নাম দেওয়া আছে। যদি না থাকে তাহলে আপনি আপনার গ্রামের নামটি এখানে দিতে পারবেন বা গ্রামের নামটি এখানে দিবেন। এর পাশে গ্রাম বা মহল, আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম এখানে বাংলায় টাইপ করে দেবেন। ইউনিয়ন বা ওয়ার্ড, আপনি যদি যে ইউনিয়নের অন্তর্গত সেই ইউনিয়ন আপনি এখানে দিয়ে দেবেন, অথবা আপনার ওয়ার্ড দিয়ে দিবেন, বা ইউনিয়ন অবলিক ওয়ার্ড দুটোই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে ডাকঘর, অপশনাল। ডাকঘর আপনাকে দিতে হবে নিজের ডাকঘর অন্তর্গত। পোস্ট কোড নাম্বার আপনার কত সেটা দিয়ে দেবেন, যেমন আপনার এনআইডি কার্ডের পিছনে বা আপনার বাবা মার এনআইডি কার্ডের পিছনে অবশ্যই পোস্ট কোড দেওয়া আছে, সেখান থেকে সেটা কালেক্ট করে দিয়ে দেবেন। এরপর হচ্ছে জেলা, আপনি যে জেলার অন্তর্গত সেই জেলা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে জেলা সিলেক্ট করলে অটোমেটিক উপজেলা চলে আসবে, আপনি সেখানে আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা, আপনি যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি একই হয় তাহলে পূরণ করার দরকার নেই, জাস্ট একই যে এখানে রয়েছে এই একই বাটন আপনারা ক্লিক করে দিলে আপনাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটি এখানে ফিল আপ হয়ে যাবে। আর যাদের স্থায়ী ঠিকানা আলাদা তারা স্থায়ী ঠিকানা আপনাদের স্থায়ী ঠিকানা অনুযায়ী স্থায়ী ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে ফিল্ডটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিল্ড, এটি সবচেয়ে ভালোভাবে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে সর্বপ্রথম ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি ক্রমানুসারে, অর্থাৎ প্রথমে আপনাকে এসএসসি বা অষ্টম শ্রেণী যদি আপনি জেএসসি দিয়ে থাকেন তাহলে প্রথমে জেএসসি, তারপর এসএসসি, তারপর এইচএসসি, তারপর অনার্স, তারপর ডিগ্রি ইত্যাদি ইত্যাদি আপনাকে ধারাবাহিকভাবে পূরণ করতে হবে। তো প্রথমে আপনারা এসএসসি দিয়ে দেবেন। এসএসসির এরপর হচ্ছে বিষয়, এসএসসি নিশ্চয় মানবিক বিজ্ঞান এবং ব্যবসায়িক শিক্ষা শাখায় হয়, সেটা দিয়ে দেবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। পাশের সন যে সালে এসএসসি পাস করেছেন, বোর্ড বা বিশ্ববিদ্যালয় আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের নাম এখানে দিয়ে দিবেন। গ্রেড, আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট এখানে দিয়ে দিবেন। এসএসসি তথ্য পূরণ হয়ে গেলে আপনারা এসএসসি তথ্য পূরণ করবেন। এরপর হচ্ছে স্নাতক আপনাকে সেই একইভাবে পূরণ করতে হবে। আপনার বিষয়, কোন বিষয়ে স্নাতক পাশ করেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করেছেন, আপনি পাশের সন, আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি এবং আপনি কত পয়েন্ট পেয়েছেন, সে সমস্ত তথ্য আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা যতগুলো তথ্য রয়েছে সবগুলো তথ্য আপনাকে পূরণ করতে হবে। একটা কথা বলে রাখি যে কোনো তথ্য হাইড করবেন না, ভবিষ্যতে আপনাদের ভালোর জন্য। এরপরে হচ্ছে অতিরিক্ত যোগ্যতা। আপনার যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে, অতিরিক্ত যোগ্যতা বলতে বোঝানো হচ্ছে যে আপনি পড়ালেখার বাইরে যদি আপনি যদি অন্য কোনো দক্ষতা অর্জন করে থাকেন, অন্য কোনো খাতে যদি আপনি অন্য কোনো দক্ষতা অর্জন করে থাকেন তাহলে সেগুলো আপনি এখানে পূরণ করবেন। এরপরে হচ্ছে অভিজ্ঞতার বিবরণ, আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পদে আমাদের যে ড্রাইভার পদগুলো রয়েছে যে সেখানে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তো এই সমস্ত বা এই ধরনের পদে আপনাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনাদেরকে এখানে অভিজ্ঞতা লিখতে হবে, বাংলায় সুন্দরভাবে উল্লেখ করতে হবে যে আপনি প্রতিষ্ঠানে কত মাস বা কত বছর ধরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতেছেন সেই তারিখ এবং সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিতে হবে। এরপর হচ্ছে কোটা। অবশ্যই আপনাদেরকে কোটা নির্বাচন করতে হবে। আপনি যদি কোনো কোটা হয়ে থাকেন, কোটাধারী হয়ে থাকেন তাহলে নির্বাচন করবেন, যদি কোনো কোটা না থাকে তাহলে এটা নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেজারি চালান নম্বর। এই ট্রেজারি চালান নম্বরটা আপনারা সোনালী ব্যাংকে যখন টাকা জমা দিতে যান পরীক্ষার ফি বাবদ, তখন তারা 3টা কপির মধ্যে 2টা কপি জমা নেবে এবং মূল কপি তারা একটা ফেরত দেবে। সেই মূল কপির উপরে কর্নারে ঠিক এভাবে আমি দেখাচ্ছি, ঠিক এভাবে চালানের নম্বরটি দেয়া থাকবে, চালানের তারিখ দেয়া থাকবে, ব্যাংকের নাম দেয়া থাকবে, ব্যাংকের শাখা দেয়া থাকবে। এই পুরো জিনিসটাই আপনাকে এখানে টাইপ করতে হবে। তো ট্রেজারি নাম্বার আমি যেটা পেয়েছি সেটা এখানে দিব, তারিখটা আমি যেটা পেয়েছি সেটা এখানে দিব। এরপর রয়েছে ব্যাংকের নাম, আপনি সোনালী ব্যাংক পিএলসি এটা একটাই আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এবং ব্যাংকের শাখার নাম, কোন শাখায় আপনি টাকাটা ট্রেজারি করেছেন সেই শাখার নামটি এখানে দিতে হবে। তো সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনাদেরকে এখন আসতে হবে যে চালান ফর্মের স্ক্যান কপি, অর্থাৎ আপনি যে চালানটি পেয়েছেন মূল কপি, সেই মূল কপিটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, বা আপনি ফোনে ছবি তুলেও আপনারা আপলোড করতে পারবেন, কিন্তু কাঙ্ক্ষিত সাইজ 800x600 এই সাইজে আপনাকে আপনার ছবিটি নিয়ে আসতে হবে। এবং এখানে বলা রয়েছে যে ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি আপনাকে লাগবে, ছবিটা অবশ্যই 300 কেবি এর ভিতরে হতে হবে। আপনার চালানের স্ক্যান কপিটা অবশ্যই 300 কেবি এর মধ্যে হতে হবে। তো আপনার যে ছবি এবং আপনি যে চালানের ছবি ফোন দিয়ে তুললেন সেটি আপনি কিভাবে কাঙ্ক্ষিত সাইজে 800 এবং 600 এবং 300 কেবিতে নিয়ে আসবেন চলুন দেখে আসি। pickresearch.com এই ওয়েব ঠিকানায় আপনারা বা এই ওয়েব পেজ বা এই ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ছবি কাঙ্ক্ষিত সাইজে নিয়ে আসার জন্য। এই pickresearch.com এই ব্রাউজারে আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে ড্রাগ ফাইল রয়েছে এখান থেকে আপনারা ফাইলটা আপলোড করবেন। আপনার কাঙ্ক্ষিত যে ছবিটি রয়েছে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। আগে আপনি যদি ফোন থেকে করতে চান তাহলে ফোনে সুন্দরভাবে ছবিটি ক্রপ করে নিয়ে আপনাকে এটা সিলেক্ট করে আপনাকে এই ব্রাউজারে আপলোড করতে হবে। এখানে অটোমেটিকভাবে আপলোড হয়ে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো।
এরকম যখন আপলোড হয়ে যাবে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে যে 50% স্মলার রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কাস্টম সাইজ এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। কাস্টম সাইজ সিলেক্ট করা মাত্রই আপনার নিচে দুটি একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনার ওয়াইড কত হবে পিক্সেল এবং হাইট কত হবে পিক্সেল আপনারা এখানে দিয়ে দেবেন। যেহেতু বলছে আমাদের 800 × 600, অর্থাৎ আমরা ওয়াইডটা রাখবো 800 এবং আমাদের হাইটটা হবে কত 600। জাস্ট এখানে আপনি 800 এবং 600 ধরাই দেবেন। ধরাই দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন জেপিজি ফরম্যাট ধরাই আছে। এখান থেকে আপনারা বেটারটাকে বেস্ট অপশনে দেবেন এবং আমাদেরকে বলছে যে ফাইলের সাইজ হবে কিলোবাইট, 300 কিলোবাইটের মধ্যে, অর্থাৎ আপনি 290 দিয়ে দিবেন। 290 দিয়ে নিচে যে আই অ্যাম ডান রিসার্চ বাই পিক্সেল এটা রয়েছে এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মাত্রই আপনার যে ফাইলটি সেই ফাইলটি তৈরি হয়ে যাবে। সেখান থেকে আপনারা সেভ টু ডিস্কে ক্লিক করে ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের ফাইলটি অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে গেল। অনুরূপভাবে আমরা আমাদের ছবিটি কাঙ্ক্ষিত সাইজে নিয়ে আসবো। ছবিটি নিয়ে আসার জন্য আমরা আবার picresearch.com এই লোগোতে ক্লিক করলে আমাদের যে ফাইল সেই ফাইলটি আমরা ড্র্যাগ করে আমাদের যে ছবিটি রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবি, সেই সাদা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবি আমরা আপলোড করব। আপলোড করে দিয়ে আমরা দেখব যে আমাদের ছবিটি কি সাইজে নিতে হবে। ছবিটি হচ্ছে আমাদের 300 × 300 পিক্সেলে নিতে হবে এবং 300 কেবির মধ্যে নিতে হবে। তো এটি করার জন্য আমাদেরকে আবার ওই picresearch.com-এ যেয়ে আমাদের ছবিটা যখন আপলোড হয়ে যাবে অনুরূপভাবে 50% স্মলারকে আমরা কাস্টম সাইজ করে দিব। কাস্টম সাইজ করে দেওয়ার পর আমরা এখান থেকে 300 পিক্সেল, হাইটও হবে 300 পিক্সেল আমরা ছবিটা এন্ট্রি করার পর আমরা নিচে এসে জেপিজি ফরম্যাটে বেটারটাকে আমরা বেস্ট করে দিয়ে আমরা জাস্ট 300 কেবি যেহেতু বলছে আমরা 290 দিলাম। 290 আমরা দিয়ে আমরা এটাকে ফাইলটাকে কি করে নেব, আমরা ফাইলটাকে আই অ্যাম ডান রিসার্চ বাই পিক্সেল এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের যে অপশনটা চলে আসবে সেভ টু ডিস্কে আমরা ক্লিক করলে আমাদের ফাইলটা অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে। অনুরূপভাবে সিগনেচার আপলোড করার জন্য আমরা পিক রিসার্চ এই লোগোতে আবার ক্লিক করে আমরা আমাদের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটি আমরা এখানে ড্র্যাগ করে নিব বা আপলোড করে নিব। আমরা দেখবো যে আমাদের সিগনেচারটি কিভাবে আপলোড করতে বলছে। সিগনেচারটি হবে আমাদের 250 × 150 পিক্সেল, 250 × 150 পিক্সেল। তো তদ্রুপভাবে আমরা আমাদের যে এইটা কাস্টম সাইজে ধরাই দিয়ে আমরা এটাকে কি করব 250 এবং এটাতে হচ্ছে 150 এবং নিচে জেপিজি ফরম্যাট রয়েছে এখানে বেস্ট অপশন দিয়ে আমরা এটা ফাইলটাকে আমাদের ফাইলের সাইজ হবে 300 কেবির মধ্যে। আমাদের ফাইলের সাইজ হবে 300 কেবি। এটা তো আমরা কি দেবো 290 কেবি দিয়ে আমরা আই অ্যাম ডান রিসার্চ বাই পিক্সেল এখানে ক্লিক করলে নেক্সট যে অপশন আসবে সেই অপশনে আমরা এটাতে সেভ করে নিব। তো এভাবে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার এবং স্ক্যান কপি অর্থাৎ চালানের স্ক্যান কপি আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনাদের যে সেভকৃত ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের ফাইলগুলো আপলোড করে দিবেন। দেখুন এভাবে সমস্ত তথ্য আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে আপনাদের যে আপলোডকৃত যে সঠিকভাবে যদি আপনারা আপলোড করতে পারেন তাহলে এরকম আপনাদের যে ব্ল্যাঙ্ক যে ঘরগুলো রয়েছে এগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর আপনাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বিভাগীয় প্রার্থী কিনা। আপনি যদি বিভাগীয় কোনো প্রার্থী হন অর্থাৎ যদি ডিপার্টমেন্ট প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কোটায় বা এটা দেওয়ার কোনো প্রযোজ্য নয়, এটা অটো ফিল আপ আপনার প্রযোজ্য নয়, এই প্রযোজনায় আপনার ক্লিক করাই থাকবে, এটাতে ক্লিক করা থাকবে। এরপরে যে কাজটা আপনারা করবেন সর্বশেষ আমি এই মর্মে অঙ্গীকার করছি যে এই অপশনে ক্লিক করার পর সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপ এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে যে আপনাদের যে আবেদনপত্র যাচাইকরণ এক বিশেষ নির্দেশনা বলে আপনার আবেদনপত্র আপনি যাচাই করে নেবেন যে আপনার আবেদনপত্রটি সঠিক হয়েছে কি না। আপনার কোনো তথ্য যদি এখান থেকে ভুল হয়ে যায় বা ভুল হয়ে থাকে তাহলে আপনারা পুনরায় সম্পাদন করবে এডিট এই অপশনে আপনারা ক্লিক করে এটাকে আপনারা এডিট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার সমস্ত তথ্য ঠিক হয়েছে আমি আবেদনপত্রটি এখনই আপনি সাবমিট করব তাহলে আবেদনপত্র নিশ্চিত করে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তবে আবেদনপত্র নিশ্চিতকরণ করার আগে আপনাদেরকে তথ্যগুলো ভালো করে যাচাই করে নেবেন, যেহেতু এটি অনলাইন জেনারেটেড একটি অ্যাপ্লিকেশন। কোন তথ্য ভুল হয়ে গেলে পরবর্তীতে কারেকশন বা সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। তো সমস্ত তথ্য সঠিক মনে হলে আপনারা আবেদনপত্র নিশ্চিত করে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করা মাত্রই আপনাকে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এই একটি নোটিফিকেশন আপনাদেরকে দেখাবে এবং আপনার বায়োডাটা সংগ্রহ করে একটি নম্বর তারা দিয়ে দেবে এবং আপনার তথ্য অনুযায়ী আপনার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন তারা এখানে দেখাবে এবং আপনি আপনার যে চাকরির আবেদন ফর্ম এটি নিচে এসে আবেদনটি আপনারা প্রিন্ট করে নেবেন। আপনার এই আবেদনপত্র প্রিন্ট অপশনে প্রিন্ট করলে আপনারা এরকম একটি বক্স দেখতে পাবেন, এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন অথবা এখান থেকে আপনারা সেভ টু পিডিএফ আপনারা এটা পিডিএফ আকারে সেভ করে নিয়ে পরবর্তীতে যে কোনো সময় এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন।
তো এভাবে সঠিকভাবে আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনারা অনলাইনে এই আবেদনপত্রটি পূরণ করবেন। সঠিক ছবি, সঠিক আপনার চালানের স্ক্যান কপি, সঠিক সিগনেচার। অনেক সময় দেখা যায় যে আপনারা চালানের স্ক্যান কপি এমনভাবে আপলোড করেছেন যেটার কারণে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে। তো আমি যেভাবে দেখাইছি অনলাইনের মাধ্যমে সঠিক সাইজে সঠিক মাপে আপনারা কীভাবে নিয়ে আসবেন, ঠিক অনুরূপভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর ধাপে ধাপে খুব সূক্ষ্মভাবে এবং রিপিট পড়ে শুনে আপনারা আবেদনপত্রটি সাবমিট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।